where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, সবাইকে স্বাগত। আজকের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আর 16তম যে অধ্যায়, সেই অধ্যায়ের সম্বন্ধে তোমাদের আজকে আমি পড়াবো। ইতিপূর্বে তোমরা অঙ্কের আরও ইতিপূর্বে যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলোর সম্বন্ধে ক্লাসগুলো নিশ্চয়ই করেছো। সেই পূর্ববর্তী চ্যাপ্টারের কিছু ধারণা সেগুলো কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টার আবার শুরু করব। আমি নারায়ণ মণ্ডল, নগরিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। তো আজকের এই যে ষোড়শ অধ্যায়, আমরা সরাসরি প্রবেশ করি সেই অধ্যায়ে। কিন্তু সেই অধ্যায় শুরুর আগে, সেই ষোড়শ অধ্যায়ের আগে কিছু অধ্যায় যেগুলো ইতিপূর্বে আমরা জেনে এসেছি বা তোমরা হয়তো দেখেছো ক্লাসগুলো, বা না দেখলেও হয়তো একবার দেখে নেবে। তো সেখানে কিছু কিছু জিনিস আমরা আলোচনা করেছিলাম, যে জিনিসগুলো আর এই চ্যাপ্টারে আবার আমাদের কাজে লাগবে। সেই জন্য আমরা এই পূর্ব পাঠের পুনরালোচনা এইরকম একটা ভেবে নিয়ে আমরা সেগুলো একবার একটু আলোচনা করে নিই। তাহলে তোমাদের এই চ্যাপ্টারে যখন আমি বিষয়গুলো বলবো, তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। এর আগে তোমাদের একটা চ্যাপ্টার ছিল সমান্তরাল সরলরেখা এবং তার ধর্ম। এই চ্যাপ্টারটা তোমরা ইতিপূর্বে করে এসেছো। তো সেইখানে আমরা দুই একটা জিনিস শিখেছিলাম। কি কি শিখেছিলাম আমরা একবার দেখে নিই, তাহলে আমাদের মনে চলে আসবে বিষয়টা। সমান্তরাল সরলরেখা মানে কি, এটা নতুন করে বলার কিছু নেই। যে সমান্তরাল সরলরেখা এবং তাদের যদি কোনো একটা সরলরেখা এরকমভাবে ছেদ করে যায়, তাকে ছেদক বা ভেদক আমরা বলি। তো সেইখানে আমরা যখন দুটো সমান্তরাল সরলরেখাকে অপর আরেকটি সরলরেখা যখন আর ছেদ করছে, তখন কতগুলো কোণ উৎপন্ন হয়েছে। এখানে তোমরা জেনেছো যে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম 8টা কোণ উৎপন্ন হয়েছে। এবং এই 8টা কোণের মধ্যে কিছু কিছু কোণ আছে যেগুলোর আবার নির্দিষ্ট কিছু নাম ছিল। যেমন কোনোটাকে বলছিলাম আমরা একান্তর কোণ, কোনোটাকে বলছিলাম আমরা অনুরূপ কোণ, কোনোটাকে বলছিলাম আমরা বিপ্রতীপ কোণ। অর্থাৎ এই ধরনের কোণগুলোর সম্বন্ধে আমরা জেনেছিলাম। তো আমরা আরেকবার একটু মনে করে নিই যে কি কি ছিল সেগুলো। প্রথমত যে কোণটা সম্বন্ধে তোমাদের জানতে হবে সেটা একান্তর কোণ। একান্তর কোণ কি? একান্তর কোণ সোজা কথায় বুঝতে গেলে সোজা জেড বা উল্টো জেড, এরকমভাবে যদি মাথায় রাখো তাহলে অনেকটা সুবিধা হবে। অর্থাৎ সোজা জেড মানে এই যে এইরকম টাইপের যেটা আছে, মানে দেখতে পাচ্ছ এখানে এই যে জেড টাইপের সৃষ্টি হচ্ছে, এই কোণ দুটো একান্তর কোণ। ক্লিয়ার? বা উল্টো জেড। উল্টো জেড মানে জেড হয়েছে ঠিকই, কিন্তু জেডটা যেন উল্টো জেডের মতন। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে এই দুটো কোণটাকেও আমরা বলি কি? একান্তর কোণ। এবং কি শিখেছিলাম আমরা, যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় এবং তাদের যদি এরকম একটা ছেদক থাকে, তাহলে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয়
কিভাবে উৎপন্ন হয়, জেড আকারে বা উল্টো জেড আকারে যেটা দেখতে, সেই একান্তর কোণগুলোর মান কিন্তু সবসময় সমান হয়। জেডটা সবসময় এরকম থাকবে তা না, এরকমও থাকতে পারে, তাহলে এটাও হবে একান্তর কোণ। বা যদি এরকম থাকে তাহলেও যে কোণটা উৎপন্ন হবে সেটাও কিন্তু হবে একান্তর কোণ। তাহলে জেডটাকেই অনেকটা জেডের মতন দেখতে, অর্থাৎ চেনার সুবিধার জন্য বললাম, যদিও সংজ্ঞা এরকমভাবে দেওয়া যায় না, কিন্তু ছবির মধ্যে চেনার সুবিধার জন্য তোমাদের আর বললাম যে একান্তর কোণ কী জিনিস, এবং কি দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলোর মান কিন্তু সমান হয়। তার সঙ্গে সঙ্গে আর কি কি সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, অর্থাৎ একই রকম যেগুলো দেখতে, যেমন এটার মতন এটা দেখতে, এটার মতন এটা দেখতে, এরকম করে যে চার জোড়া অনুরূপ কোণ সৃষ্টি হয় তারা সমান হয়। এবং বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত দিকে যারা থাকে, বিপরীত কোণ সম্বন্ধে আমি তোমাদের এর আগে ক্লাস নিয়েছি, অর্থাৎ উল্টো দিকে যারা থাকে এরকম যে চার জোড়া বিপরীত কোণ তারা সমান হয়। এটা আমরা একটু প্রথমত প্রাথমিকভাবে আমরা জেনে নিলাম। এইবার আরও দু একটা জিনিস আমাদের সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজ তোমাদের যদি জিজ্ঞেস করি যে ত্রিভুজের এখানে কটা কোণ আছে, খুব সহজেই তোমরা বলতে পারবে যে এখানে কোনো ব্যাপার না, এটা তিনটা কোণ আছে, কারণ ত্রিভুজের তিনটা কোণ থাকে। এই যে ত্রিভুজের ভিতরে যে কোণগুলো তৈরি হয়েছে, অর্থাৎ যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোণগুলোকে আমরা বলি অন্তস্থ কোণ। কি বলি? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে, অন্ত মানে হচ্ছে ভিতর, অর্থাৎ ত্রিভুজের ভিতরে যদি কোনো কোণ থাকে তাহলে সেটাকে বলবো আমরা অন্তস্থ কোণ। তাহলে এখানে ভিতরে কটা কোণ আছে? আমরা দেখতে পাচ্ছি তিনটা কোণ আছে। তাহলে কোনো একটা ত্রিভুজের অন্তস্থ কোণের সংখ্যা সবসময় কটা হয়? তিনটে হয়। ক্লিয়ার? তাহলে অন্তস্থ কোণ কি জিনিস? এইবার যদি দেখা যায় যে আমরা কোনো একটা ত্রিভুজের অন্তস্থ কোণ কি জিনিস আমরা বুঝে গেছি, এবার আরেকটা কোণ সম্বন্ধে আমরা জানবো, যেটাকে বলবো আমরা বহিস্থ কোণ। বহি মানে কি? বহি মানে বাইরে। তাহলে বহিস্থ কোণ মানে কি হবে? তাহলে যে কোণগুলো ত্রিভুজের বাইরেও তৈরি হচ্ছে। হ্যাঁ, তো বহিঃকোণটা কিরকম জিনিস? বলছে ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বাড়িয়ে দাও তুমি বাইরের দিকে, কোন বাহুটাকে বাড়াবে? বলছে যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দাও। ধরে নিচ্ছি আমরা এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, তো বলছে বাড়ালে এই যে বাইরে একটা কোণ উৎপন্ন হচ্ছে না, এই কোণটাকেই বলছে বহিস্থ কোণ। এখন তোমার মনে হতে পারে কেন আমি এটা না বাড়িয়ে যদি এইটাকে বাড়াই? তাহলে হ্যাঁ, এটাকে বাড়ালেও যে কোণটা উৎপন্ন হবে এই কোণটার নামও কিন্তু হবে বহিস্থ কোণ। ক্লিয়ার? একই রকম এইদিকে যদি আমি কোনো একটা বাহুকে বাড়িয়ে দিই তাহলে যে কোণটা উৎপন্ন হবে এটার নামও হচ্ছে বহিস্থ কোণ। স্বাভাবিকভাবে তার মানে তোমরা ছবিটা দেখে তোমাদের ধারণা হচ্ছে কি, তার মানে কোনো একটা ত্রিভুজের কটা বহিস্থ কোণ থাকে, তো দেখে মনে হবে আচ্ছা ও এই বাহুটাকে বাড়ালাম তাহলে একটা, দুটো, তিনটা বহিস্থ কোণ থাকে। কিন্তু না, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, কোনো একটা ত্রিভুজের অন্তস্থ কোণ তিনটাই থাকে, এটা যেমন সত্য, বহিস্থ কোণ কিন্তু তিনটা না তারও বেশি থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায়? দেখতে পাচ্ছি না তো, চলো আমরা দেখে নিই এবার। বলছে বহিস্থ কোণ উৎপন্ন হওয়ার যেটা শর্ত আছে, কি আছে? বলছে যে জায়গাটায় কোণ উৎপন্ন হয়েছে, মানে এই যে এই জায়গাগুলোতে, অর্থাৎ শীর্ষবিন্দুতে দুটো বাহু ছেদ করেছে বলেই শীর্ষবিন্দু তৈরি হয়েছে। সেই দুটো বাহুর মধ্যে যে কোনো একটাকে বাড়াতে হবে, আর আরেকটাকে বাড়ালে হবে না, ওটাকে নির্দিষ্টভাবেই রাখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তুমি যে এই বিন্দুটার কথাই যদি ভাবি আমি, তাহলে এখানে এই সরলরেখাটাকে বাড়িয়েছি আমি। ক্লিয়ার? এইটাকে বাড়াইনি, এটা যেটুকু ছিল সেইটুকুই আছে, এইদিকে বাড়াইনি, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর বহিস্থ কোণ হয়েছে। এখন কেউ তো বলতেই পারো যে কেন আপনি এইটা বাড়ালেন, কেন এইটাকেও তো বাড়াতে পারতেন। একবারে ঠিক বলেছো, যে আমরা এই সরলরেখাটাকে যদি বাড়িয়ে দিই আর এইটাকে যদি না বাড়াই, অর্থাৎ এইটা নাই আমি ভাবছি, শুধু এইটাকে বাড়ালাম আর এইটা থেকে গেল, তাহলে এইখানেও তো একটা কোণ উৎপন্ন হলো, তাহলে এই কোণটাকে কি বহিস্থ কোণ বলা যাবে না? অবশ্যই বলা যাবে। তাহলে কোনো একটা ত্রিভুজের যেহেতু দুটো বাহুর সংযোগস্থলে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে আমি যেটা বাহুকে বাড়াবো সেই দিক বরাবর আমার বহিস্থ কোণ উৎপন্ন হবে।
তাহলে এইখানে একটা বহিস্থকোণ, এখানে একটা বহিস্থকোণ, একই রকম এইদিকেও এখানে একটা বহিস্থকোণ, এবং কেউ যদি এই সরলরেখাটাকে বাড়ায় তাহলে এইখানে একটা বহিস্থকোণ উৎপন্ন হবে। একই রকম এইখানে একটা উৎপন্ন হয়েছে, এইখানে একটা বহিস্থকোণ উৎপন্ন হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, আমার এটা বহিস্থকোণ, এটা বহিস্থকোণ, এটা বহিস্থকোণ, তাহলে মোট কটা বহিস্থকোণ পেলাম আমরা? মোট 6টা বহিস্থকোণ পেলাম। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের অন্তঃস্থ কোণ 3টে থাকলেও বহিস্থ কোণ কিন্তু 3টে থাকে না। বহিস্থ কোণ কটা থাকে? 6টা থাকে। ক্লিয়ার? এইবার তোমাদের ছবিটা দেখে আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা বা এটা বা এটা, এই কোণগুলোকে কি বহিস্থ কোণ বলা যাবে? তো উত্তর হচ্ছে যে না, বলা যাবে না। কেন? বহিস্থ কোণ মানে কি বললাম শুরুতেই, যে কোনো একটা বাহুকে নির্দিষ্ট থাকতে হবে আর আরেকটা বাহুকে বাড়াতে হবে। এইখানে দেখো এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই বাহুটাকেও বাড়ানো হয়েছে, এই বাহুটাকেও বাড়ানো হয়েছে, অর্থাৎ দুটো বাহুকেই বাড়ানো হয়েছে। দুটো বাহুকে বাড়ালে কিন্তু বহিস্থ কোণ উৎপন্ন হবে না। বহিস্থ কোণ উৎপন্ন হওয়ার শর্ত কি? যে জায়গাটাই কোণ উৎপন্ন হচ্ছে তার যে কোনো একটা বাহুকে বাড়ালে আরেকটা বাহুর সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাই বহিস্থ কোণ। তাহলে ক্লিয়ার? তাহলে এই যে 3টে কোণ, এই 3টা কোণকে কিন্তু কোণ উৎপন্ন হলো ঠিকই, কিন্তু এই 3টা কোণকে আমরা বহিস্থ কোণ বলতে পারবো না। তাহলে আমরা ত্রিভুজের অন্তঃস্থ কোণ কি? যেটা ভিতরে থাকে। বহিস্থ কোণ কি? যেটা বাইরে থাকে। কিন্তু বাইরে থাকলেই সবসময় বহিস্থ কোণ হবে না, সেটা তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। ঠিক আছে? তাহলে আমরা অন্তঃস্থ কোণ সম্বন্ধে জানলাম, বহিস্থ কোণ সম্বন্ধে জানলাম। এবার আমাদের আরেকটা জিনিস একটু জেনে নিতে হবে, যেটা পরবর্তীতে কাজে লাগতে পারে। সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়ে যায়, আমরা এর আগের উপপাদ্যতে করেছি, কোনো একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়ে যায় তাহলে সেই বাহুদ্বয়ের বিপরীত দিকের যে কোণগুলো তারা সমান হয়ে যায়। কীরকম? মনে করো এই বাহু আর এই বাহু সমান, তাহলে কি বলা যাবে? এর উল্টো দিকে যে কোণটা আছে, মানে এই কোণটা, আর এর উল্টো দিকে যে কোণটা আছে এই কোণটা, এই দুটো কোণের মান কিন্তু সমান হয়ে যাবে। কত হবে বলা যাবে না, কিন্তু সমান হবে। ঠিক আছে? একই রকম যদি এই বাহুটা সমান না হয়ে যদি দেখা যায় যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়ে গেছে, তাহলে এই বাহুর বিপরীত কোণ তো এটা, কিন্তু এই বাহুর বিপরীত কোণ এইটা, তখন এই দুটো কোণের মান কিন্তু সমান হয়ে যাবে, এটা আর এটার। ঠিক আছে? অর্থাৎ যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলোর মান সমান হবে। এখন আমরা সরাসরি আমাদের এই চ্যাপ্টারের যে মূল আলোচ্য বিষয়, এই ত্রিভুজের বাহু কোণ এর সম্পর্কিত যে চ্যাপ্টারটা, তাদের মধ্যে আর কিছু জিনিস আমরা প্রমাণ করব, যেগুলো পরবর্তীতে জ্যামিতিতে যত তোমরা উঁচু ক্লাসে যাবে এগুলো প্রতিবার বারবার কাজে লাগবে। তো সেগুলো আমরা আজকে একটু প্রমাণ করব। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে উপপাদ্য 7। উপপাদ্য 7। উপপাদ্য 7 কি বলছে দেখো, বলছে ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বাড়িয়ে দিই তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। একটু আগেই তোমরা পরিষ্কার হয়ে গেছো যে কোনো বাহুকে যদি আমরা বাড়াই তাহলে সবসময় একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। বলছে কি যে ত্রিভুজের কোনো একটা বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণটার মান ওর যে বিপরীত দিকের অন্তঃস্থ কোণ আছে দুটো, তাদের যোগফলের সঙ্গে সমান হয়। কিরকম একটু ছবিটা এঁকে নিই, তাহলে আরো পরিষ্কার হবে। ত্রিভুজ আছে, আমি কি করলাম, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম। তো বলছে এই যে বহিস্থ কোণ এর মানটা কি হবে? বলছে এর যে বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়, বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয় মানে অন্তঃস্থ কোণ কটা আছে? এখানে 3টা আছে। কিন্তু বলছে এর কাছেরটা নিলে হবে না, এর বিপরীত দিকের যে দুটো অন্তঃস্থ কোণ আছে, মানে কে কে আছে ছবিতে পরিষ্কার বুঝতে পারছো, এইটা আছে এবং এটা আছে। তাহলে এই যে দুটো অন্তঃস্থ কোণ এর মানটা কি হবে? এই দুটোর যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুটো যোগ করে 120 হবে। এটার মান যদি 100 ডিগ্রি হয় এই দুটো যোগ করে 100 ডিগ্রি হবে। অর্থাৎ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমার
মানে করতে গিয়ে, অঙ্ক করতে গিয়ে অনেকবার কাজে লাগবে সেই গুরুত্বপূর্ণ জিনিস আমরা হচ্ছে এবার জ্যামিতির সাহায্যে আমরা এবার প্রমাণ করব যে সত্যি সত্যি কি এটা হবে। তো আমরা এখন সেটা একটু দেখে নিই যে আমরা প্রমাণ করতে পারি কিনা। তো যাই হোক, আমরা প্রথমে যে ত্রিভুজটা এঁকেছি তার একটা নাম দিয়ে দিই। যে ত্রিভুজটার নাম দিয়ে দিলাম আমরা এবিসি। তোমরা এবিসির জায়গাতে অন্য কিছু নাম দিতে পারো, নিজেদের সুবিধা মতো নাম দিতে পারো, কিন্তু যে অনুযায়ী নাম দেবে সেই অনুযায়ী তোমাকে পরবর্তীতে বর্ণনাটা করতে হবে, এটাই শুধু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এবিসি, এই বাহুটার কোনো একটা বাহুকে আমি বাড়িয়েছি, বাড়িয়ে একটা বহিস্থকোণ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? তাহলে প্রথমে যে কোনো উপপাদ্য লেখার সময় আমাদের চারটে পার্ট থাকবে, সবসময় মাথায় রাখবে। প্রথম হচ্ছে স্বীকার্য বিষয় বা প্রদত্ত বা যেটা দেওয়া আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে, অর্থাৎ যে জিনিসটা আমরা প্রমাণ করতে চাইছি, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি আছে? থার্ড পয়েন্ট হচ্ছে অঙ্কন, অর্থাৎ প্রমাণের সুবিধার্থে তোমাকে যদি এই যে ছবি যেটা দেওয়া আছে এর বাইরে যদি এক্সট্রা কিছু আঁকতে হয়, অর্থাৎ ওরা যেটা বলে দিয়েছে তার বাইরে যদি এক্সট্রা কিছু আঁকতে হয়, তাহলে সেটা পড়বে আমার অঙ্কনের মধ্যে। এবং লাস্ট যেটা আমাদের মূল, যেটা আমরা প্রমাণ করতে চাই, সেই যে প্রমাণ বিষয়টা, সেটা আমাদের 4 নম্বর পয়েন্টে আসবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে প্রদত্ত বা কি দেওয়া আছে এটা সেটা লিখে নিই। এটা প্রদত্ত লিখতে পারো বা দেওয়া আছে যে। উপপাদ্য সবসময় চেষ্টা করবে যাতে মুখস্থ না করতে হয়। বেশিরভাগ ছাত্রছাত্রীদের আমরা দেখি যে তারা উপপাদ্যটাকে হচ্ছে মুখস্থ করে নেয়, এবং পরীক্ষার সময় হয়তো লিখতে গিয়ে এ এর জায়গায় বি দিয়ে দিয়েছে, বি এর জায়গায় এ দিয়ে দিয়েছে, করে একটা নিজের মতন একটা যা খুশি একটা লেখে সম্পূর্ণ উপপাদ্য আর প্রমাণ করে দিয়ে বসে আছে। তো মাথায় রাখবে, উপপাদ্য কিন্তু মুখস্থ করার বিষয় নয়, উপপাদ্য হচ্ছে বোঝার বিষয়, উপপাদ্য হচ্ছে মাথায় রাখার বিষয়। কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, এবং যেটা প্রমাণ করতে হবে সেটা কিভাবে প্রমাণ করতে হবে, এই যে প্রসেস, এটা তোমার যদি মাথায় থাকে তাহলে উপপাদ্য মুখস্থ করতে হবে না। যেমন এইখানে আমি তোমাদের চেষ্টা করব যাতে উপপাদ্যটা মুখস্থ না করতে হয়। আমার প্রথম হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে দেওয়া আছে কি। দেওয়া আছে কি? একটা ত্রিভুজ দেওয়া আছে। আর কি দেওয়া আছে? একটা বহিস্থকোণ দেওয়া আছে। এবং কি দেখাতে বলেছে? বহিস্থকোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে বহিস্থকোণ দেওয়া আছে, অন্তস্থকোণ দেওয়া আছে, ত্রিভুজ দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্ট হচ্ছে কি লিখব, যে প্রদত্ত বা দেওয়া আছে কি, যে এবিসি একটি ত্রিভুজ, এটা দেওয়া আছে, যার যার কি করেছি, বহিস্থকোণ আমি তো তৈরি করেছি কোনো একটাকে বাড়িয়ে দিয়ে, তাহলে সেটাকে লিখে নিলাম আমি। কাকে বাড়িয়েছি? বিসি বাহুকে বাড়িয়েছি, যার বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো। এবার তুমি দেখো যে ডিসি বাহুকে আমি ডি বিন্দু পর্যন্ত বাড়িয়েছি, বাড়ানোর ফলে কি উৎপন্ন হয়েছে? বহিস্থকোণ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, এর ফলে বহিস্থ কোণ, কোন কোণটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এটাকে বাড়ানোর ফলে কোন কোণটা তৈরি হয়েছে? এইটা। তাহলে বহিস্থ কোণ এসিডি, বহিস্থ কোণ এসিডি কি হলো বলো? এর ফলে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হলো। ব্যাস, এরকম ভাবে লিখে দিতে পারো। অর্থাৎ নিজের মতন করে তুমি হচ্ছে এরকম বহিস্থ কোণ উৎপন্ন হলো, এটা নিজের মতন ভাষা তুমি প্রয়োগ করে এটা লিখতে পারো। এখানে কোনো বিশেষত্ব ব্যাপার নেই যে একবারে এইরকম ভাবেই লিখতে হবে। মোদ্দা কথা হচ্ছে কি দেওয়া আছে তুমি জানো কি না। ত্রিভুজ দেওয়া আছে, বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, ব্যাস। তার সঙ্গে সঙ্গে তুমি লিখতে পারো চাইলে যে অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, সেটা না লিখলেও চলে বা লিখতেও পারো। তাহলে ক্লিয়ার এইটুকু। এরপর নেক্সট চলে আসছে প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রমাণ করব কি।
এটা হচ্ছে আমাদের আসল জিনিস যেটা আমরা প্রমাণ করতে চাই। এটা মুছে দিই। যে প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য বিষয় হিসাবেও লিখতে পারো। কি বলেছে আমাকে প্রমাণ? বলছে বহিস্থ কোণটা, মানে এই যে এই কোণটা, এটা কার সঙ্গে সমান হবে? এর যে বিপরীত অন্তস্থ কোণদ্বয় তার সাথে সমান হবে। বিপরীত অন্তস্থ কোণদ্বয়, তাহলে অন্তস্থ কোণ তো এখানে 3টা আছে, কিন্তু এর বিপরীত অন্তস্থ কোণ কোনটা? 2টো। তাহলে এই যে বহিস্থ কোণ, তাহলে কি প্রমাণ করব? যে বহিস্থ কোণ কি নাম? এসিডি, এটা কি হবে? অন্তস্থ বিপরীত কোণদ্বয় তার সমষ্টির সঙ্গে সমান হবে, অর্থাৎ এই দুটোর যোগফলের সঙ্গে সমান হবে। সমান সমান অন্তস্থ কোণ এবিসি প্লাস অন্তস্থ কোণ বিএসি। দেখো এই কোণটা কি হবে? এই দুটোর সঙ্গে সমান হবে। তো এই কোণটার কি নাম? এবিসি। এই যে অন্তস্থ এবিসি লিখেছি। এই কোণটার নাম কি? বিএসি, যেন বিএসি লিখেছি। ক্লিয়ার? তাহলে এইটাকে আমাকে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। তাহলে স্বীকৃতি বা স্বীকার্য বিষয় হয়ে গেল, প্রামাণ্য বিষয় হয়ে গেল। এরপর থার্ড পয়েন্ট, অঙ্কন। অঙ্কনটা যেটা বারবার বলছি, অঙ্কন হচ্ছে তোমার প্রয়োজনের সুবিধার্থে কোনো সময় তোমাকে কোনো যদি এক্সট্রা কিছু আঁকতে হয়, অর্থাৎ এই ছবিটা দেওয়াই আছে, এর বাইরে যদি এক্সট্রা কিছু আঁকতে হয় তাহলে সেটা অঙ্কনের মধ্যে পড়বে। তাহলে তোমরা বইয়ে দেখবে, বইয়ের ছবিটা যদি খেয়াল করো তাহলে সেইখানে দেখবে যে না, এর বাইরেও একটা সরলরেখাংশ আঁকা আছে। কোথায় আঁকা আছে? এই সি বিন্দুতে। এবং সরলরেখাংশটা এঁকেছে কিভাবে? বলছে এই সরলরেখার সমান্তরাল করে এইখানে একটা সরলরেখাংশ আঁকা হলো। ক্লিয়ার? কি বলছে? এর সমান্তরাল করে এইখানে আঁকলাম। তো এর একটা নাম দিতে হবে, নাম দিয়ে দাও সিই। তাহলে অঙ্কন, এই যে পয়েন্টটা, এইখানে আমরা থার্ড বিষয়টা কি লিখব? যে সি বিন্দুতে কার সমান্তরাল করে? বিএ বাহুর সমান্তরাল করে কাকে আঁকা হলো? সিই কে আঁকা হলো। অর্থাৎ আমাকে এটা এক্সট্রা ভাবে আঁকলাম আমি, যেহেতু ওই জন্য আমাকে এটাকে এক্সট্রা ভাবে লিখতে হবে অঙ্কনের মধ্যে। যদি কিছু না আঁকতে হতো তাহলে অঙ্কন পয়েন্টটা আমার এখানে কাজে লাগতো না। তাহলে থার্ড পয়েন্ট যেটা অঙ্কন, সেখানে আমরা কি করব? যে বহিস্থ মানে এই সি বিন্দু থেকে আঁকছি, কি আঁকছি? সমান্তরাল সরলরেখা আঁকছি। কার সমান্তরাল? বিএ বাহুর সমান্তরাল। তাহলে সি বিন্দু থেকে বিএ বাহুর সমান্তরাল সরলরেখা সিই অঙ্কন করা হলো। এটা বইয়ে লেখা আছে, ওই জন্য আমি নতুন করে আর লিখছি না। আমি চলে যাচ্ছি যেটা আমাদের মূল আজকের দরকার, যেটা বোঝার জন্য আর আমাদের ক্লাস, সেটা হচ্ছে প্রমাণ। অর্থাৎ প্রমাণ করব কিভাবে। প্রমাণ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে একটু আগেই তোমাদের আমি দেখালাম যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় এবং তাদের যদি একটা ভেদক থাকে তাহলে একান্তর কোণের মান সমান হয়। আশা করি মনে আছে। এখানে দেখতে পাচ্ছ এটা আর এটা সমান্তরাল আছে আর এটা ভেদক আছে, এরকম টাইপের ছবি, অর্থাৎ জেড টাইপের তৈরি হয়েছে। এবং জেড টাইপের তৈরি হলে একান্তর কোণ হয় এবং তারা তাদের মানটা সমান হয়। একটু আগে আমরা শিখে গেছি। তাহলে কি লিখতে পারবো আমরা? যে কোণ, এই উপরের কোণটা, এর নাম কি? বিএসি সমান সমান একান্তর কোণ, এটার সঙ্গে কে সমান? এটা সমান। এই কোণটা, এই কোণটার কি নাম? এসিই বা ইসিএ, যে কোনো। কারণ কি, কেন এরা সমান, মানে সমান হলো? একান্তর কোণ বলে। একান্তর কোণ কিভাবে তৈরি হলো?
যেহেতু এই দুটো সমান্তরাল আছে আর এটা ভেদক আছে, সেজন্য এখানে পাশে লিখে দিতে পারো যে BA সমান্তরাল CE। এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। যে কোনো সমান্তরাল সরলরেখাকে আমরা এরকম দুটো লাইন একটু বেঁকা টাইপের করে আর এঁকে দিয়ে আমরা দেখাই, তাহলে এই যে সমান্তরাল সরলরেখা, এটা সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক। কে ভেদক? AC ভেদক। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল। কেন সমান হলো? একান্তর কোণ। তোমাদের আরেকটা জিনিস দেখিয়েছিলাম এই একটু আগেই, যে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলো যেরকম সমান হয় আরেকটা কোণও সমান হয়, সেটাকে কি বলেছিলাম আমরা? অনুরূপ কোণ। অনুরূপ মানে একই রূপ, যাদের দেখতে একই রকম তাদেরকে আমরা বলবো অনুরূপ কোণ। তাহলে এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে তোমরা এই কোণটা এবং এই কোণটা একটু খেয়াল করো, দুটোই দেখো একই রকম দেখতে। দেখো এই যে আমরা এখানে যখন আঁকতাম তখন কি এই যে একই রকম দেখতে এদেরকে অনুরূপ কোণ বলতাম। এখানে ওরকম এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা দেখতে কি একই রকম, তাহলে এই দুটো কোণকে আমরা কি বলতে পারবো? অনুরূপ কোণ। আর অনুরূপ কোণের মান কি হয়? সবসময় সমান হয়, একটু আগে আমরা জেনেছি। তাহলে একান্তর কোণ সমান হলো, আর এই কোণটা আর এই কোণটার মান সমান। কে কে? কোণ ABC সমান সমান অনুরূপ কোণ। এটা কার সঙ্গে সমান বলো? এটার সাথে। এটার নাম কি? ECD। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম একান্তর কোণ সমান হলো এবং অনুরূপ কোণ সমান হলো। এবার অনুরূপ কেন তোমরা লিখে দিতে পারো, এই দুটো সমান্তরাল আর এটা ভেদক। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে আমি তো একটু আগে লিখলাম, তাহলে এটা কি আর নতুন করে আবার লেখার দরকার আছে? দেখো দুটোর ক্ষেত্রে সমান্তরাল সরলরেখা একই আছে, কিন্তু ভেদকটা পাল্টে গেছে। আগেরটাতে ভেদক কে ছিল? এটা। আর এখন ভেদক কে আছে? এটা। যেহেতু ভেদক পাল্টে গেছে সেই জন্য আমার এখানে নতুন করে লিখে দিলেই ভালো। কি লিখবে? BA সমান্তরাল CE এবং ভেদককে এটা BD ভেদক। বোঝা গেল? যদি একই থাকতো, এটাও যদি AC ভেদক থাকতো, তাহলে আমার কমা কমা দিয়ে লিখে দিলেই আমার হয়ে যেত। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে দুটো 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 সমান হয়ে গেল। এরপর আমার কাজ কি? এইটুকুটাই হচ্ছে আমাদের আসল কাজ, এরপরে আর কিছু নেই। এবার কি করব? বাঁদিক বাঁদিক আমরা যোগ করব আর ডান দিক আমরা যোগ করব, তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে। কিভাবে দেখি সত্যি সত্যি হয় কিনা। তাহলে এখান থেকে আমি লিখছি কোণ BAC প্লাস কোণ ABC, অর্থাৎ এই দুটো যোগ করলাম, তাহলে কি ডান দিকের কি কি হবে? এটা আর এটা যোগ সমান হবে। তাহলে কি কি? কোণ ACE প্লাস কোণ ECD। ক্লিয়ার? এটা প্লাস এটা সমান, এটা প্লাস এটা। এইবার ছবিতে দেখো ACE আর ECD। ACE মানে এই কোণটা, আর ECD মানে এই কোণটা। তাহলে এই বড় কোণটার মাঝখানে দেখো এটা আর এটা কোণ আছে, তাহলে আমি বলতে পারি এই দুটো কোণ যোগ করলে এই বড় কোণটা পাওয়া যাবে। কারণ ছবিতে দেখতে পাচ্ছি যে এই বড় কোণটাকে ভাগ করেই দুটো কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো কোণের সমষ্টি কি হবে? এই বড় কোণটার সঙ্গে সমান হবে। ক্লিয়ার? তাহলে এই দুটোর জায়গাতে আমি কি লিখতে পারি? সমান সমান কোণ ACD। যেটা আমি প্রমাণ করতে চাইছিলাম যে ACD সমান ABC প্লাস BAC, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এইখানে আমার এই উপপাদ্যের প্রমাণটা শেষ। এখন আমরা তাহলে এই উপপাদ্যটা শিখে গেলাম, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। কিভাবে প্রমাণ করলাম একবার আমরা একটু ছবির মতন ব্যাপারটা ভেবে নিই। সমান্তরাল সরলরেখা আঁকবো, একান্তর কোণগুলো সমান করব, অনুরূপ কোণগুলো সমান করব, যোগ করে দিব, প্রমাণ শেষ। ক্লিয়ার? তাহলে আমার উপপাদ্য 7, যেটা আশা করি এরপরে তোমাদের আর বিশেষ অসুবিধা হবে না। এক দুবার তোমরা যদি একটু প্র্যাকটিস করে নাও এটাকে,
তাহলে কিন্তু এই উপপাদ্যটা আর ভুলবে না আশা করি, এবং মুখস্থ করারও প্রয়োজন হবে না। তাহলে উপপাদ্য 7 হয়ে গেল। কিন্তু আজকে আমাদের ক্লাসের মধ্যে দুটো উপপাদ্য করানোর আর এরকম করাবো এরকম ঠিক করেছি, যেহেতু সেজন্য আমরা সরাসরি পরের উপপাদ্যে চলে যাই, যেটা হচ্ছে উপপাদ্য 8। উপপাদ্য 8, পরের উপপাদ্যটা কি বলছে দেখো। পরের উপপাদ্যটা একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, আমাদের বহু জায়গাতে জ্যামিতিতে এই উপপাদ্যটা খুব কাজে লাগে। তা আমরা এখন করব উপপাদ্য 8। তোমরা দেখো, তোমরা বইয়ে যদি বের করো তোমার উপপাদ্য 8, পেজ নম্বর 147, উপপাদ্য 8। খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, যেটা খুব কাজে লাগে জ্যামিতিতে। সেটা কি বলছে দেখো, বলছে কোনো একটা ত্রিভুজের, আচ্ছা যে কোনো একটা ত্রিভুজের কি বলছে, এই যে তিনটা কোণ থাকে না, যেটাকে আমরা একটু আগে অন্তস্থ কোণ নামে জেনেছি, বা ত্রিভুজের ভিতরের কোণ বলতে আমরা অন্তস্থ কোণগুলোকে বুঝি। বলছে ত্রিভুজের ভিতরের এরকম যে তিনটা কোণ, তার পরিমাপের সমষ্টি সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। কত হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তোমরা বলবে 180 ডিগ্রি তো বুঝলাম, 2 সমকোণ আবার কি জিনিস? ঠিকই, সমকোণ মানে কি আমরা এর আগে জেনে এসেছি আমরা নিচু ক্লাসে, যে ত্রিভুজের 3 ধরনের কোণ থাকে, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ। এবং প্রত্যেকটা সমকোণের মান সবসময় কত হয়? নির্দিষ্ট হয়। কত সেটা? সেটা 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ মানে কি? তার মানে দুটো 90 ডিগ্রি, তার মানে 2 × 90 ডিগ্রি। আর 2 × 90 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি। সেই জন্য 180 ডিগ্রিও লেখা থাকে, বা তোমার 2 সমকোণও লেখা থাকে। সেই জন্য 2 সমকোণ মানে নতুন কিছু না, সমকোণ 90 ডিগ্রি, তার মানে 2 সমকোণ মানে 2 × 90 মানে 180 ডিগ্রি। তাহলে এখন আমরা জ্যামিতির সাহায্যে সত্যি সত্যি দেখি যে সত্যি কোনো একটা ত্রিভুজের এরকম আর 3টা কোণের সমষ্টি আর 2 সমকোণ হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, তো এটা প্রমাণ করার জন্য আমাদের দুটো জিনিস আবার মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে আগের উপপাদ্যে আমরা যেটা প্রমাণ করেছি, সেটা আগের উপপাদ্যে কি প্রমাণ করেছি, যে বাইরের কোণ ভিতরের দুটো কোণের মানে বিপরীত দিকের দুটো কোণের সমষ্টির সমান হয়, এটা প্রমাণ করেছি। এটা আমার একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা তোমরা নিচু ক্লাসেই পড়ে এসেছো, একটা কোণ ছিল যার নাম ছিল সরল কোণ। যে কোনো একটা সরল রেখাংশের উপরিভাগের এই যে মোট কোণ, এর মানটা সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার কেউ মনে করো যে এখানে মাঝখানে আমি একটা টেনে দুটো ভাগ করে দিলাম, অর্থাৎ এটা একটা কোণ উৎপন্ন হলো, এইদিকে একটা কোণ উৎপন্ন হলো। তাহলে এইখানে যে দুটো কোণ উৎপন্ন হলো, তাহলে এই দুটো কোণের মানের সমষ্টি কত হবে? সবসময় 180 ডিগ্রি হবে। কেন? আমরা জানি কোনো একটা সরল রেখার উপরে সম্পূর্ণ কোণ সবসময় 180 হয়। হ্যাঁ, তাহলে এইটাও হচ্ছে আমার একটু কাজে লাগবে। সেটা হচ্ছে যে এরকম ত্রিভুজের দুটো কোণের এই কোনো একটা সরলরেখাংশের উপর কোনো একটা সরলরেখাংশ যদি দণ্ডায়মান হয়, তাহলে যে দুটো কোণ উৎপন্ন হয় তাহলে তাদের সমষ্টিটা সবসময় 180 ডিগ্রি হয়। যাই হোক, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের উপপাদ্যে। যেটা উপপাদ্য কি বলছিল? উপপাদ্য 8 কি বলছে? বলছে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টির মান সবসময় কি হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। এখন আমরা চলে যাই সরাসরি প্রমাণে। তাহলে উপপাদ্য আর শুরুর আগে আমাদের দেওয়া আছে কি, আবার 4টা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। কি কি বলেছিলাম? প্রথমত হচ্ছে দেওয়া আছে বা প্রদত্ত, ফার্স্ট পয়েন্ট প্রদত্ত বা দেওয়া আছে। সেকেন্ড পয়েন্ট প্রমাণ করতে হবে, অর্থাৎ যেটা প্রমাণ করে দেখাতে হবে, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি ছিল? অঙ্কন মানে এক্সট্রা যদি কিছু আঁকি, আমাকে যেরকম একটা ত্রিভুজ দেওয়া আছে আর 3টা কোণ দেওয়া আছে, এর বাইরে এক্সট্রা যদি কিছু আঁকতে হয় তাহলে সেটা পড়ে যাবে আমার অঙ্কন পয়েন্টে। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে প্রমাণ, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এবার চলে যাই। প্রথমত হচ্ছে প্রদত্ত বা দেওয়া আছে। কি দেওয়া আছে?
কি দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে আর তার তিনটা কোণ দেওয়া আছে, মানে ত্রিভুজ থাকলে তো তার তিনটা কোণ থাকবেই, ওটা আর নতুন করে বলার কি আছে। সোজা কথায় বলতে গেলে একটা ত্রিভুজ দেওয়া আছে, তাহলে ত্রিভুজটার আমি আগে একটা নাম দিয়ে দিই, তাহলে আরও তোমাদের পরিষ্কার হবে। নামটা দিয়ে দিলাম, মনে করো ABC। ক্লিয়ার? তাহলে ত্রিভুজটার নামটা কি দিয়ে দিচ্ছি আমি, ABC। তাহলে ABC একটি ত্রিভুজ এবং এর কি কি কোণ আছে, এই যে তিনটা কোণ আছে। তাহলে আমরা একটু লিখে নিই যে প্রথমে প্রদত্ত বিষয়ে কি আসবে, যে ABC হলো একটি ত্রিভুজ। ABC একটি হলো ত্রিভুজ। তোমাদের ইচ্ছা হলে খুব বেশি হলে তিনটা কোণের নামও উল্লেখ করে দিতে পারো, করতে পারো, নাও করতে পারো। তাহলে স্বীকার্য বিষয়টা আর নতুন করে মাথায় রাখার কিছু নেই, সোজা আছে। আমরা চলে যাচ্ছি এবার প্রমাণ করতে হবে, যে অর্থাৎ যেটা আমরা প্রমাণ করতে চাই। কি চাই? একটু আগে লিখেছিলাম তোমাদের যে তিনটা কোণ মিলে তার সমষ্টি কত হতে হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখে নিই আমরা কোণ কি কি আছে। উপরে একটা কোণ আছে, নিচে দুটো কোণ আছে, ঠিক আছে। তাহলে আমি পরপর লিখি, এখান থেকে শুরু করি। প্রথমে এই কোণটা, এই কোণটার কি নাম, ABC প্লাস, একটা হয়ে গেল। এবার এই কোণটা চলে আসি, এই কোণটার কি নাম, BCA বা ACB, তোমাদের সুবিধা মতন যার যেরকম সুবিধা লিখবে। তাহলে আমি লিখলাম কোণ BCA প্লাস, তাহলে দুটো কোণ হয়ে গেল। আর একটা কোণ পড়ে আছে এইটা, তাহলে এই কোণটার কি নাম, হয় বলতে হবে BAC বা CAB, নিজেদের সুবিধা মতন যেটা সুবিধা লিখবে। CAB। এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত, তিনটা কোণের যোগফল কত, 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা হচ্ছে এটা প্রমাণ করব। ক্লিয়ার? তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। এবার থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট কি, অঙ্কন। তোমরা বই যদি খেয়াল করো তাহলে দেখবে যে অঙ্কন ত্রিভুজের এই ছবিটার মধ্যে এক্সট্রা আরেকটা কিছু যোগ হয়েছে। সেটা হচ্ছে কি, দেখবে একটা সরলরেখাকে বাড়ানো আছে, ঠিক আছে। তাহলে এই যে এটা তো তোমাকে দেওয়া ছিল না, তুমি এক্সট্রা ভাবে আঁকলাম, এই জন্য এটাকে আমাকে অঙ্কনের মধ্যে লিখতে হবে। কি লিখতে হবে, যে BC বাহুকে D বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, বাড়ানো হলো বা বাড়ালাম। ক্লিয়ার? এবার চলে যাচ্ছি আমরা সরাসরি প্রমাণে। এই প্রমাণটা করলেই আমাদের হচ্ছে শেষ। প্রমাণটা খুব সোজা আছে। প্রমাণ করার জন্য শুরুতেই বলেছি তোমাদের যে আগের উপপাদ্যের যেটা ছিল সেটা আমাদের কাজে লাগবে। আগের উপপাদ্যে কি ছিল, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। তাহলে বহিস্থ কোণ মানে কোনটা, এটা। তাহলে লিখি, বহিস্থ কোণ ACD এটা কার কার সঙ্গে সমান, অন্তস্থ যে বিপরীত কোণ দ্বয়ের সঙ্গে সমান। এটা আর নতুন করে লিখছি না। তাহলে ABC প্লাস কোণ BAC। তাহলে ফার্স্ট এটা হয়ে গেল। নেক্সট আমরা কি করব, এবার দেখো একটু আগেই তোমাদের একটা ছবির সাহায্যে এঁকে দেখিয়েছি, কোনো একটা সরলরেখার উপরে যদি আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়, এই যে সরলরেখার উপরে এটা দণ্ডায়মান হয়েছে, তাহলে এই দুটো কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে কি বলা যাবে, কোণ এই কোণটা আর এই কোণটা, এই কোণটার কি নাম, ACB, কোণ ACB প্লাস কোণ প্লাস ACD। এটা 180 ডিগ্রি হবে। কেন হবে আর নতুন করে বলছি না, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দণ্ডায়মান হয়ে আছে, এখানে এই সরলরেখার উপরে এটা দণ্ডায়মান হয়ে আছে, ওই জন্য এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে। তাহলে ক্লিয়ার? বা ACB আর ACD, তাই তো। তাহলে কোণ ACBটাকে রেখে দিলাম প্লাস কোণ ACD, এই যে ACD,
এই কোণটার মান কি একটু আগে আমরা দেখেছি এই দুটোর সঙ্গে সমষ্টির সঙ্গে সমান, তাহলে এসিডির জায়গাতে আমরা এই দুটোর সমষ্টি বসাতে পারি। আমি সেটাই করছি আগের লাইনের সাহায্য নিয়ে। এসিডির জায়গায় লিখে দিলাম এবিসি প্লাস কোণ বিএসি। তাহলে দেখো কি পেলাম আমরা, কোণ এসিবি। কোণ এসিবি মানে কোনটা, আমি আরেকবার নতুন করে যদি দাগ দিই, এসিবি মানে এই কোণটা, এবিসি মানে এই কোণটা, বিএসি মানে এই কোণটা, এই তিনটা মিলে 180। এটাই আমরা দেখাতে চাইছিলাম। তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে আর এগাচ্ছিলাম সেটা আমাদের সফল হয়েছে। আমাদের হচ্ছে যে সেকেন্ড যেটা প্রমাণ, যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, তার সমষ্টি আর হচ্ছে 180 ডিগ্রি, সেটা হচ্ছে আমরা এখন হাতে কলমে জ্যামিতির সাহায্যে আমরা প্রমাণ করে দেখলাম। তাহলে আজকে আমরা দুটো উপপাদ্য পরিষ্কারভাবে জানলাম। একটা উপপাদ্য 7 যেটা কি বলছিল, বাইরের কোণ ভিতরের দুটোর সমষ্টির সঙ্গে সমান হবে। আর নেক্সট হচ্ছে যে উপপাদ্য 8 যেটা কি বলছে, যে কোনো একটা ত্রিভুজের আর তিনটা কোণের সমষ্টি 2 সমকোণ হবে। এই দুটো উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ এবং জ্যামিতিতে বহুবার বহু জায়গায় কাজে লাগবে, সেজন্য এটা একটু ভালো মতন করবে। এবার এর কিছু প্রয়োগ আছে যেগুলো আমরা বাস্তবে প্রয়োগ করব এটা কাজে লাগিয়ে, সেই প্রয়োগটা আমরা পরের দিনের যে ক্লাস সেইখানে শিখব। সেজন্য আর আজকের মতন তোমাদের ক্লাস শেষ করছি। এই দুটো উপপাদ্য তোমরা ভালো মতো দেখো, পরবর্তী ক্লাসে আবার এর প্রয়োগ সম্বন্ধে তোমাদের শেখানো হবে। ধন্যবাদ।